আসসালামু আলাইকুম। আজকে আমরা জিকের আরেকটা নতুন টপিকস পড়বো ইনশাআল্লাহ। তো আমরা কিন্তু আগে জলবায়ু নিয়ে মানে বাংলাদেশের সম্পদ, তারপরে জলবায়ু এগুলো নিয়ে আমরা আলোচনা করছি। তো আজকে আলোচনা করবো আমরা এখানে বাংলাদেশের বন ও পরিবেশ, ওকে? ফরেস্ট অ্যান্ড এনভায়রনমেন্ট। তো এই বন এবং পরিবেশ এটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট 3 স্টার। এজন্য আমরা কিন্তু যেগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু অল্প অল্প করে ক্লাসের মধ্যে শেষ করার ট্রাই করছি। আর যেগুলো একটু কম ইম্পর্টেন্ট সেগুলো জাস্ট রিডিং পড়ে গিয়েছি এবং কি আমাদের বলে গেছে যে একবার করে পড়বেন আর কি। এটা অনেক ইম্পর্টেন্ট। তো প্রথমত বন এবং পরিবেশ আপনি বুঝছেন না বন পরিবেশ কোথায় আছে। ম্যাক্সিমাম গুলো আমাদের কি পাহাড়ি অঞ্চলে যে বনগুলো আছে সেগুলো আপনার কি সিলেট, চট্টগ্রাম, তারপরে পার্বত্য চট্টগ্রাম, বুঝছেন ব্যাপারটা? বান্দরবন এগুলোতে পাহাড়ি অঞ্চলের বনগুলো আছে। আর হচ্ছে সমতল ভূমিক যে বনগুলো আছে, শালবন যেগুলোকে বলে আর কি, এগুলো কিন্তু আমাদের রংপুরে আছে, ময়মনসিংহ আছে, এই অনেকগুলো জায়গাতে কিন্তু আমরা আছে। যারা আসলে জানেন বন বিষয়ে, যারা পড়াশোনা করছেন এই বিষয়গুলো জানেন আর কি। আর যারা পড়েননি, আমরা সব এখানে এ টু জেড ইনশাল্লাহ সবই পড়বো। তো সবাই একটু এই ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে করে সবাই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে। আর আমি আসলে এখানে যে ক্লাসগুলো করাচ্ছি এগুলোর জন্য কোনো চার্জ নেই, সব ফ্রি দিব ইনশাল্লাহ। এবং আমরা ইংলিশে শুরু করব মানে খুব অল্প সময়ের মধ্যে, এবং ম্যাথও আমরা শুরু করব, ওকে? তো বন ও বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের মন্ত্রণালয়, যেটা আমাদের এখানে বর্তমান কিন্তু এটা নামটা চেঞ্জ হয়েছে এখানে, ওকে? বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, এটা কিন্তু আগে নাম ছিল কি বলতো, আগে নাম ছিল হচ্ছে পরিবেশ ও বন মন্ত্রণালয় ছিল এখানে, ওকে? পরিবেশ ও বন মন্ত্রণালয়, এটা আমাদের এখন চেঞ্জ হয়ে গিয়েছে এখানে বলতো পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন। এটা ইংলিশ নাম হচ্ছে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ এখানে, ওকে? মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট লাগবে। কি বললাম? মিনিস্ট্রি অফ ফরেস্ট, এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, এখানে এটা লাগবে। এটা হচ্ছে সংক্ষেপে বলা কি MOEF বলা এখানে। তো এম তো হচ্ছে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, মানে ক্লাইমেট চেঞ্জ মানে কি জলবায়ু পরিবর্তন, ওকে? তো এটা হচ্ছে আপনার বর্তমান নাম। এটা কি নাম এখানে? বর্তমান মিনিস্ট্রি অফ, এটা আর কি, এটা একটু পড়তে হবে এখানে। বর্তমান নামটা হচ্ছে মিনিস্ট্রি অফ ক্লাইমেট এনভায়রনমেন্ট। আচ্ছা, 2018 সালের 20শে জুন বন ও পরিবেশ মন্ত্রণালয় এর নাম পরিবর্তন করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন নাম রাখা হয় এখানে। তার মানে এটা পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসে ভাই, যে আপনার এখানে মানে বর্তমান নামটা কি এবং কি আমাদের কত সালে এটা আমাদের পরিবর্তন হয়েছে এখানে। এটা আপনার কি বললাম, বর্তমান নামটা হচ্ছে কি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। কি বললাম? পরিবেশ, বন, এই যেখানে দেওয়া আছে দেখুন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এবং এটা আমাদের কবে সংশোধিত হয় এখানে? 2018 সালে 20শে জুন সংশোধিত হয়, ওকে? 2018 সালের 20শে জুন। আমি আসলে বইটাকে দাগাইছিলাম আগে, পড়ছিলাম যখন। তো যাই হোক, তাহলে এটা আমাদের ইম্পর্টেন্ট যে বর্তমান নামটা হচ্ছে কি পরিবেশ, বন, ওকে, এনভায়রনমেন্ট, ফরেস্ট ও কি এখানে আমরা অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। তো এই আর কি আমাদের কয়েকটা আমাদের এখানে অধিদপ্তর আছে, এগুলো একটু পড়তে হবে। যেমন আমরা এখানে পরিবেশ অধিদপ্তর, ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট, তাহলে DOE এর পূর্ণরূপ কি এখানে? পরিবেশ অধিদপ্তর, ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট, ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট, এটা পরীক্ষায় আসে যে DOE এর পূর্ণরূপ কি? ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট, বুঝছেন ব্যাপারটা? ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট। এটা হচ্ছে আমাদের 1990 সালে পরিবেশ বর্ষ ঘোষণা করে এখানে। তার মানে পরিবেশ অধিদপ্তর, ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট, এটা আমাদের কি 1990 সালে, কত সালে? এই 1990 সালে আমাদের এখানে পরিবেশ বর্ষ কি করেন? ঘোষণা করেন। তার মানে পরিবেশ বর্ষ কবে ঘোষণা হয় এখানে? 1990 সালে। ভালো করে পড়তে হবে এই বিষয়গুলো। পরিবেশ বর্ষ কবে আমাদের এখানে নির্ধারিত হয় এখানে? 1990 সালে। এবং এটা কে নির্ধারণ করে এখানে? ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট। বাংলাদেশে প্রথম পরিবেশ নীতি প্রণীত হয় এখানে 1992 সালে। তার মানে বাংলাদেশে মানে পরিবেশ বর্ষ এখানে ঘোষণা হয় কি 90 সালে। আর আমাদের এখানে বাংলাদেশে প্রথম পরিবেশ নীতি প্রণীত হয় কবে এখানে বলুন তো আপনার? 1992 সালে হয় এখানে, ওকে? এটা আমাদের পরিবেশ অধিদপ্তর থেকে এই কোশ্চেনটা আসতে পারে, যে আমাদের এখানে পরিবেশ অধিদপ্তর হচ্ছে আমাদের এখানে কি আপনার এখানে ইংলিশ নামটা কি এখানে? ডিপার্টমেন্ট অফ কি এখানে? এনভায়রনমেন্ট, ওকে? ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট। আর এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ ফরেস্ট, এটা আমাদের ডিপার্টমেন্ট অফ ফরেস্ট, বন অধিদপ্তর, হ্যাঁ? DOF, ডিপার্টমেন্ট অফ ফরেস্ট, ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট, বুঝছেন? তাহলে আমাদের এখানে এই ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট কবে পরিবেশ বর্ষ এখানে ঘোষণা করে? 1990 সালে। তাহলে 1990 সালে আমাদের ডিপার্টমেন্ট অফ ফরেস্ট
পরিবেশ অধিদপ্তর কি করছে এখানে আপনার পরিবেশ বর্ষ ঘোষণা করছে। এটা আমাদের সাথে পড়লেই কিন্তু হয়ে যাবে মুখস্থ। এবং বাংলাদেশের প্রথম পরিবেশ নীতি প্রণীত হয় কবে? এখানে 1992 সালে। আমি একটা বিষয় বলি আপনাদের, সেটা হচ্ছে কি, যারা বিসিএস পরীক্ষা দেবেন তাদের জন্য বলি, বিসিএস এর 200 মার্ক আছে না? এই 200 মার্কের মধ্যে আপনি মেইনলি এখানে হচ্ছে আপনার 2 থেকে বা সর্বোচ্চ সালে 3টা আসবে এখানে। তো এই 3টা সালের কোশ্চেনে আমাদের অ্যান্সার করার জন্য আমরা করি কি, একদম সব সাল মুখস্থ করা শুরু করে দেই। তো এই ধারণাটা আমরা একটু চেঞ্জ করতে হবে, আমরা সব সাল মুখস্থ করবো না, ওকে? যেগুলো ইম্পর্টেন্ট সাল সেগুলো আমরা শুধু পড়বো, কারণ আমাদের ভাই সব সাল আসবে না, এটা মনে রাখবেন। কারণ বললাম তো 2 থেকে 3টা আমাদের সাল আসবে এখানে। আসলে আমাদের এর মধ্যে আমাদের কি আছে বলুন তো, আমাদের এখানে এই যে রবি মানে যারা আসলে কবি আর কি, কবিদের নাম আসতে পারে এখানে। আবার এখানে বাংলাদেশে বড় বড় যে বিষয়গুলো ঘটছে এরকম বিষয়গুলো এখানে, ওকে? আবার এই যে বন্টন এগুলা মানে খুব মেজরিটি যে বিষয়গুলো এগুলো আসবে এখানে, বুঝছেন, মেজরিটি। তো এই জন্য সালগুলোকে আমরা পড়ার আগে একটু ভেবে চিন্তে পড়বো যে আসলে আমাদের সালটা আসলে পড়া আমাদের জন্য কার্যকর কিনা। তবে হ্যাঁ, যদি আপনি কোনো বন অধিদপ্তরে যে পরীক্ষা দেন সেই সাপেক্ষে ওইটার রিলেটিভ কোশ্চেনটা আপনাকে করতে হবে। ওই রিলেটিভ যে সালটা আছে সালটা আপনাকে করতে হবে। কারণ কি, কারণ ওগুলোতে আপনার এই কোশ্চেনগুলো দিতে পারে এখানে, বুঝছেন ব্যাপারটা? আমি আপনাকে একটুবার এগুলো প্রমাণ দেবো এখন যে আমাদের কেন আমি এই বিষয়টা বললাম এখানে, ওকে? আচ্ছা, বাংলাদেশের প্রথম পরিবেশ নীতি প্রণীত হয় কবে? এখানে আপনার 1992 সালে এখানে হয়। কত সালে? 1992 সালে। যাই হোক, এটা আমাদের পরবর্তীতে মার্জিত দরকার নেই। এখন হচ্ছে আমাদের বন অধিদপ্তর। দেখুন, পরিবেশ ভারসাম্য রক্ষার একটি দেশে মোট 25 ভাগ বন, এটা আমাদের ইম্পর্টেন্ট। তাহলে পরিবেশ রক্ষার জন্য, হ্যাঁ, পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য একটা দেশের একটা দেশের 25 ভাগ, মানে আমাদের এখানে যতটুকু অঞ্চল আছে তার মধ্যে 25 ভাগ কি বন থাকা দরকার এখানে। তাহলে 25 ভাগ বন আমাদের কখন থাকবে? যখন আমাদের একটা একটা দেশে পরিবেশ ভারসাম্য রক্ষা হবে এখানে, ওকে? তার মানে পরিবেশ ভারসাম্য রক্ষার জন্য একটি দেশের মোট আয়তনের 25 ভাগ কি বন থাকা দরকার। এবং বাংলাদেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য প্রয়োজনীয় বনভূমি মাত্র 60টি জেলায় কি আছে এখানে, মানে বন আছে এখানে, বুঝছেন? মানে 60টা জেলাতে মাত্র কি আছে, বন আছে এখানে। এবং এর মধ্যে এখানে আমরা 28টা, এখানে এটা আমাদের এখানে একটু স্কিপ হয়ে গেছে, 28টা এখানে হবে, ওকে? 28টি জেলায় কোন রাষ্ট্রীয় সীমানায় বনভূমি নেই। তার মানে বন নেই এরকম আমাদের জেলা কয়টা? এখানে 28টা। আর আমাদের বন আছে, মানে যে পরিবেশ রক্ষার জন্য আমাদের যে বনটা থাকা দরকার, এরকম বন আছে আমাদের কোথায়, কতটা বলতে 60টা জেলা এখানে আছে। কয়টা জেলায়? 60টা। এই বিষয়গুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যে আমাদের কতটা বন থাকবে এটা আর কি। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, এটা আমাদের পরীক্ষা আসবে যে বাংলাদেশ ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট এটা কোথায় অবস্থিত? এটা চট্টগ্রামে অবস্থিত। বাংলাদেশ ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট এটা আমাদেরকে চট্টগ্রামে, দেখুন বললাম আমি চট্টগ্রামে অবস্থিত। বাংলাদেশ ফরেস্ট রিসার্চ মানে বন গবেষণা ইনস্টিটিউট চট্টগ্রামে। কারণ কি, আমাদের এখানে বাংলাদেশের যে বনগুলো আছে সুন্দরবন ছাড়া সব বনগুলো আমাদের চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের মধ্যে অবস্থিত, ওকে? তো এই জন্য আমাদের এখানে মেইনলি আমাদের চট্টগ্রামে কি বন গবেষণা কেন্দ্র। ক্লিয়ার ব্যাপারটা? আর বাংলাদেশে বন শিল্প উন্নয়ন কর্পোরেশন মানে বনের যে উন্নয়ন যে বিষয় দিকগুলো বিবেচনা করবে বাংলাদেশ ফরেস্ট ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট কর্পোরেশন। এটা আমাদের পরীক্ষায় এটা আসে যে আপনার BRFIDC এর পূর্ণরূপ কি এখানে? এটা হচ্ছে বাংলাদেশ ফরেস্ট ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট কর্পোরেশন, বাংলাদেশ ফরেস্ট ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট কর্পোরেশন। এটার প্রধান কার্যালয় আছে ঢাকার মতিঝিলে। দেখুন আমাদের এখানে দেওয়া আছে যে আপনার বাংলাদেশ ফরেস্ট ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট মানে কি উন্নয়ন এখানে। তো ডেভেলপমেন্ট করবে হচ্ছে আপনাকে এখানে কি, এটা আপনার এখানে এটা সংস্থাটা ঢাকার মতিঝিলে অবস্থিত এখানে, ওকে? আই থিঙ্ক আমরা এই বিষয়গুলো বুঝছি এখানে যে আমরা যা বললাম। মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, এটা আমাদের এখানে 2018 সালে আমাদের এখানে নেওয়া হয়, বুঝছেন ব্যাপারটা? তো এরপরে আমাদের এখানে বন পরিবেশ জলবায়ু, এটা আমাদের মন্ত্রণালয় এখানে নাম রাখা হয় এখানে বন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, ওকে? এবং আমাদের এখানে পরিবেশ অধিদপ্তর ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট 1990 সালকে পরিবেশ বর্ষ হিসেবে ঘোষণা করেন। এবং 1992 সালে এটা প্রথম কি প্রণীত হয় এখানে বন অধিদপ্তর ডিপার্টমেন্ট অফ ফরেস্ট। এটা আমাদের বাংলাদেশে আমাদের 25% বন থাকা দরকার, মানে প্রত্যেকটা দেশের যতগুলো আমাদের এখানে স্থলভাগ আছে তার মধ্যে 25 ভাগ বন থাকা দরকার। কিন্তু বাংলাদেশে 60টি জেলায় আমাদের মোটমাট বন আছে এবং কি 28টি জেলায় আমাদের বন নেই। বাংলাদেশের বন গবেষণা কেন্দ্র বাংলাদেশ ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, এটা হচ্ছে কি আমাদের চট্টগ্রামে কেন কি শোল শহরে আছে এখানে। এবং বাংলাদেশের বন শিল্প উন্নয়ন কর্পোরেশন ঢাকার মতিঝিলে আছে এখানে। তো আমরা এখন এমসিকিউ গুলো সলভ করি। পরিবেশ বন জলবায়ু পরিবর্তনের মন্ত্রণালয়ের সংক্ষিপ্ত রূপ এখানে কি?
মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, মানে গ নম্বর অ্যান্সার। বললাম না যে আপনার এখানে যে পরিবেশ অধিদপ্তর আছে এখানে, তার মানে এরকম টাইপের কোশ্চেনগুলো তো আসবে এখানে। ডিওই এর পূর্ণরূপ কি এখানে? ডিওই এর পূর্ণরূপ হচ্ছে আমার এখানে ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট। এটা আমাদের পরিবেশ অধিদপ্তর আছে, ল্যাবরেটরি এটাতে আছে। বাংলাদেশের প্রথম জাতীয় পরিবেশ নীতি ঘোষিত হয় কত এখানে সালে? 92 সালে এখানে। ওকে, হ্যাঁ মানে আমাদের পরিবেশ নীতি হচ্ছে 92 সালে হয় এখানে। ওকে, প্রথম আমাদের ঘোষিত হয় 92 সালে। আমি এটা একটু পড়লাম এখানে। প্রথম পরিবেশ নীতি প্রণীত হয় 92 সালে এবং পরিবেশ বর্ষ ঘোষণা হয়েছে 90 সালে এখানে। পরিবেশ বর্ষ 90 সালে, তার মানে এটা 90 কিন্তু হবে না। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য কোন দেশের মোট আয়তনের কতটুকু আমাদের বন থাকা দরকার? এখানে আপনার 25 ভাগ, এখানে 25 ভাগ। এটা দেখুন আপনার আছে এখানে 19তম বিসিএস কোশ্চেন আছে এটা। আবার এখানে 12তম বেসরকারি শিক্ষক নিবন্ধন আছে, সহকারী থানা শিক্ষা অফিসার আছে এখানে। বাংলাদেশে কয়টি জেলায় রাষ্ট্রীয় কোনো বনভূমি নেই? এটা হচ্ছে আমাদের কি 28টা জেলা। এখানে কয়টা? 28। এটা রোকেয়া বিশ্ববিদ্যালয় আছে। তো যারা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার্থী আছেন তারা এগুলো বেশি ফোকাস করবেন এবং বিসিএস এর কোশ্চেন মাস্ট তাকে পড়তে হবে। আর যারা বিসিএস পরীক্ষার্থী আছেন, যারা জবের জন্য করবেন, তারা বিসিএস প্রশ্নগুলো বেশি মেইনলি ফোকাস করবেন এবং বিগত যে অন্যান্য দাঁড়াতে যে কোশ্চেনগুলো আছে এগুলো পড়লেই মোটামুটি আমাদের হবে। দেখুন আমাদের এখানে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? এখানে এটা আপনার এখানে চট্টগ্রামে। এটা কোথায় আছে? বন অধিদপ্তরের বন প্রহরী এখানে। ওকে, তাহলে বিষয়গুলো আমাদের কিন্তু যেগুলো রিলেটেড কোশ্চেনগুলো তো বেশি আসতেছে, তাই না? মানে এটা তো বললাম। তারপরে এখানে দেখুন আপনার বিএফআইডিসি এর পূর্ণরূপ কি? এখানে বাংলাদেশ ফরেস্ট ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট কর্পোরেশন। এটা আমাদের ক নম্বর অ্যান্সার এখানে? ইন্ডাস্ট্রিজ, ইন্ডাস্ট্রি আছে এখানে, আর এখানে ইন্ডাস্ট্রিজ হবে কি ইন্ডাস্ট্রিজ, জাস্ট এতটুকু পার্থক্য এখানে। ওকে, ওয়াইটাকে এখানে প্লুরাল করছে, এখানে আইইএস করছে এখানে। ওকে, তো বনের আমরা এখন সিনিমনেস দেখবো। মানে আমি এখানে কিছু বিষয় পড়াবো এখানে। অ্যাকচুয়ালি আমি সব কিছু এখানে আজকে দেখাবো না, কারণ বললাম তো আমি এখানে এই যে এই বনের যে সিনিমনেস, এখানে আমাদের যে সুন্দরবন নিয়ে আমাদের অনেকগুলো কথা আছে এখানে, যেটা আমাদের এখানে পড়তে হবে। সোয়াম্প ফরেস্ট নামে একটা কথা আছে, এটা আমি আপনাকে একটু পরে দেখাচ্ছি জিনিসটা। বনের সিনিমনেস এখানে অঞ্চল হিসাবে বাংলাদেশের বৃহত্তম বনভূমি পার্বত্য চট্টগ্রাম। ওকে, তাহলে অঞ্চলের ভিত্তিতে আমাদের বৃহত্তম বনভূমি কোথায়? এখানে পার্বত্য চট্টগ্রামে অবস্থিত। এখানে পার্বত্য চট্টগ্রামে, এটা আমাদের পরীক্ষার জন্য লাগবে এখানে। সুন্দরবন বাংলাদেশের একটি একক বৃহত্তর বনভূমি। তার মানে সুন্দরবন হচ্ছে কি বাংলাদেশের একটি একক বৃহত্তর বনভূমি। তাহলে আসতে পারে এখানে যে একক বৃহত্তর বনভূমি কোনটা? এখানে সুন্দরবন। একক বৃহত্তর বনভূমি হচ্ছে আমাদের সুন্দরবন। বাংলাদেশের সুন্দরবনকে আমরা কি বলি? এখানে একক বৃহত্তর বনভূমি বলবো এখানে। তো এটা আমাদের পড়বো এখানে একটু এখান থেকে। এটা আমাদেরকে বারবার যে একই সমস্যাটা আসছে এখানে, এটা কেন যে হচ্ছে? আচ্ছা, বাসস্থানিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বনভূমি অনেকগুলো প্রকার আছে এখানে। যেমন আমাদের এখানে দেওয়া আছে, যেমন আমি দুটাকে আমি বলবো খুব ইম্পর্টেন্ট, ক এবং খ। যেমন আমাদের এখানে যে ক নম্বর 3 স্টার, মানে ক্রান্তীয় চিরহরিণ বৃক্ষের বনভূমি বা পাহাড়ি বন আর কি। আরেকটা আমাদের কি আছে? শালবন বন। হ্যাঁ, ক্রান্তীয় পতনশীল, এখানে পতনশীল মানে নিচের দিকে যেগুলো হয় আর কি। আর চিরহরিণ মানে কি? আমাদের এখানে জাস্ট পাহাড়ি অঞ্চলে যেগুলো হয় সেগুলো হচ্ছে আমাদের এখানে চিরহরিণ বনভূমি এখানে। এই দুটো খুব বেশি ইম্পর্টেন্ট। তো এটা পরীক্ষা আসে এখানে যে ক্রান্তীয় চিরহরিণ বৃক্ষের বনভূমি আসলে কোথায় এটা অবস্থিত? এটা আমাদের কোথায় অবস্থিত? পার্বত্য চট্টগ্রামে অবস্থিত। ওকে, এবং সিলেটের মৌলভীবাজার, হবিগঞ্জ পাহাড়ি এলাকায়, মানে অর্থাৎ আমাদের এখানে যেগুলো পাহাড়ি অঞ্চল আছে এখানে, হ্যাঁ, মনে করেন পাহাড়ি অঞ্চলে এটা অবস্থিত। পাহাড়ি অঞ্চলে, পাহাড়ি অঞ্চলে। তো আপনাদের তো আমি বলছিলাম যে পাহাড়ি অঞ্চল কোথায় কোথায় এখানে দেখুন। চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম। চট্টগ্রামে খুব বেশি নেই। পার্বত্য চট্টগ্রাম মানে কি? ওখানে শুধু পাহাড় দিয়ে ভরা মেইনলি। তারপরে সিলেট, সিলেটও পাহাড় আছে। মৌলভীবাজারে চা আমরা জানি যে চা বাগান যেগুলো আছে এখানে, ওগুলো কিন্তু পাহাড়ি অঞ্চলে, বুঝছেন ব্যাপারটা? এবং হবিগঞ্জে পাহাড়ি এলাকা, মানে এগুলোতে আমাদের এখানে অ্যাকচুয়ালি আর কি, মানে এই ক্রান্তীয় চিরহরিষ বৃক্ষের বনভূমি আর কি। ওকে, চিরহরিষ মানে আমাদের এখানে যেগুলো ওপরে আর কি, বুঝছেন ব্যাপারটা? যেগুলো আমাদের এখানে ওপরে বা পাহাড়ের ওপরে একটা মানে ওপরের দিকে যেখানে পানি জমে না আর কি, মেইন কথা, বুঝছেন ব্যাপারটা? মানে এই অতিবৃষ্টির জন্য আমাদের এই বনভূমি, মানে অনেক বেশি বৃষ্টি, পাহাড়ি অঞ্চলে কিন্তু অনেক বেশি বৃষ্টি হয় এখানে। এই অতিবৃষ্টির কারণে আমাদের কি হয় এখানে আপনার এই যে এই ধরনের বনভূমিগুলো সৃষ্টি হয় এখানে। তো এই বনভূমির সৃষ্টির জন্য মেইন কারণ হচ্ছে আমাদেরকে অতিবৃষ্টি। অনেক বেশি বৃষ্টি হলেই আমাদের এখানে আপনার এই ধরনের বনভূমি সৃষ্টি হয়। এই বনভূমিটার পরিমাণটা একটু পড়বেন, যেখানে 13,77,000 হেক্টর, যা আয়তনে
যা দেশের আয়তনে কি 9.33% এখানে। তার মানে এই আমাদের এখানে যে পাহাড়ি যে চিরহরিৎ যে আমাদের বনভূমিটা আছে, এটা আমাদের দেশের আয়তনের 9.33% জায়গা জুড়ে আমাদের এখানে বনভূমিটা আছে এখানে। যে আপনার এখানে মৌলভীবাজার, হবিগঞ্জ, পাহাড়ি যে এলাকাগুলো আছে এবং কি চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, সিলেট, এই মানে যত আমাদের হচ্ছে যে মেইন কথা হচ্ছে আপনার যেগুলো পাহাড়ি মানে পাহাড়ি অঞ্চল আর কি, সেগুলোতে আমাদের কি আছে এখানে ক্রান্তীয় চিরহরিৎ বৃক্ষের বনভূমি আছে এখানে। ওকে, ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি আছে এখানে। তো এই বৃক্ষের মানে এই যে আমাদের এখানে এই বনভূমির সবচেয়ে বিখ্যাত কয়েকটা গর্জন, ময়না এবং তেলসুর, এই তিনটা নাম মনে রাখবেন এখানে। অন্যগুলো মনে রাখতে পারলে পারবেন না, এটা এটা মনে রাখবেন, ময়না, গর্জন এবং তেলসুর, এই তিনটা নাম এখানে মনে রাখবেন যে এগুলো হচ্ছে আপনার এখানে এই বৃক্ষে পাওয়া যায়। এবং এছাড়াও যে আপনি মনে করেন একটু পড়বেন এখানে, তাহলে পড়বেন এখানে গামার, তার মানে হচ্ছে সেগুন, চম্পা, এগুলো আমাদের মনে রাখবেন এখানে। তারপরে চাপালিশও আসে মাঝে মাঝে, চাপালিশ, গামার, এগুলো পড়বেন এখানে। এগুলো আমাদের পরীক্ষা আসে যে চাপালিশ, গামার, তারপর এখানে সেগুন এবং কি চম্পা, এগুলো আমাদের এই বনে কিন্তু মেইনলি পাওয়া যায় এখানে। তো এই বনে আমাদের প্রচুর বাঁশ এবং বেত, বাঁশ তো আমরা বুঝি এখানে, হ্যাঁ, আর বেত, বেত দিয়ে যেগুলো আমাদের আগের যুগে যে ধামা বানাতো আর কি, যারা মানে জানেন আর কি। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় হাজারীখিল বন্যপ্রাণী অভয়ারণ্য অঞ্চলে বিরল প্রজাতির কি বৈলাম বৃক্ষ দেখা যায় এখানে। বৈলাম বৃক্ষ, এই যে বৈলাম বৃক্ষ আমাদের কেন এখানে বললাম, কারণ বৈলাম বৃক্ষ হচ্ছে আমাদের সবচেয়ে উঁচু বৃক্ষ এখানে। এটা হচ্ছে 100 মিটার, বা যা বাংলাদেশে কি সবচেয়ে উঁচু বৃক্ষ এখানে। ওকে, বৈলাম বৃক্ষ হচ্ছে আমাদের 100 মিটার, কত মিটার এখানে 100 মিটার উচ্চতা হচ্ছে 100 মিটার, যা বাংলাদেশের সবচেয়ে উঁচু বৃক্ষ নামে পরিচিত। তাহলে বৈলাম বৃক্ষ হচ্ছে আমাদের সবচেয়ে উঁচু বৃক্ষ। উঁচু বৃক্ষের নাম কি, তাহলে বৈলাম বৃক্ষ এখানে মনে রাখবেন। বৈলাম বৃক্ষ হচ্ছে আমাদের বাংলাদেশের সবচেয়ে কি উঁচু বৃক্ষ এখানে। ওকে, বৈলাম বৃক্ষ হচ্ছে আমাদের সবচেয়ে বেশি কি আমাদের উঁচু বৃক্ষ এখানে, এটা আমাদের লাগবে। এবং এই ট্রেনের স্লিপার হিসেবে ব্যবহৃত থাকে গর্জন এবং কি জারুল। এই গর্জন এবং জারুল আমাদের কি ট্রেনের স্লিপার হিসেবে তৈরি হয় এখানে। ওকে, গর্জন এবং জারুল কি হয় এখানে ট্রেনের স্লিপার। গর্জন এবং জারুল এটা আমাদের কি, এইটা হচ্ছে ট্রেনের স্লিপার তৈরিতে আমাদের ব্যবহৃত হয় এখানে। ওকে, এবং আমাদের এখানে দেখুন এই গামার এবং কি চাপালিশ, আমি এই যে নামগুলো বলছি না, এগুলো এই জন্যই প্রয়োজন এখানে। এই গামার এবং চাপালিশ এটা আমাদের কি এখানে নৌকার তৈরিতে, মানে নৌকা যে তৈরি হয় না এখানে, এই নৌকা তৈরিতে আমাদের কিন্তু ব্যবহৃত হয় এখানে। ওকে, এই যে কয়টা বিষয় এখানে বললাম, যার কি বললাম এখানে যে বৈলাম, বৈলাম কেন এখানে বিখ্যাত, কেন হচ্ছে আপনার এই বনের মধ্যে সবচেয়ে বড় বৃক্ষ হচ্ছে আমাদের বৈলাম, বুঝছেন ব্যাপারটা। এবং গর্জন এবং জারুল, গর্জন এবং কি এখানে জারুল, এখানে জারুলটা আসলে যদিও লেখা নেই এখানে, জারুলটা পড়বেন এখানে, তাহলে সবই মুখস্থ, মানে একটা জাস্ট অটোমেটিক ওগুলো মনে হবে এখানে। এটা পড়বেন হবে যে গর্জন, ময়না, তেলসুর, এটা তো আমাদের কমন, এগুলো আমার পড়তে হবে, ময়না, গর্জন, ময়না এবং কি আমাদের তেলসুর। ওকে, আর হচ্ছে আপনার চাপালিশ, চাম্পা, চম্পা আর কি, তারপরে এখানে গামার, জারুল এবং করই। আচ্ছা, তারপরে এখানে আমাদের এখানে বৈলাম বৃক্ষটা আমাদের কি 100 মিটার উচ্চতা এখানে। এবং গর্জন এবং জারুল কি করে এখানে আপনার ট্রেনের স্লিপার, ট্রেনের স্লিপারে তৈরিতে ব্যবহৃত হয় এখানে। এবং গামার এবং কি চাপালিশ, এটা হচ্ছে নৌকা তৈরিতে ব্যবহৃত হয় এখানে। নৌকা তৈরিতে আমাদের ব্যবহৃত হয় গামার এবং চাপালিশ। ওকে, এছাড়াও মেইনলি আমাদের এখানে যে আপনার প্রাণীগুলো আছে, এগুলো আমাদের নর্মালি যেগুলো বনে থাকে সেগুলো হাতি থাকে, চিতাবাঘ, হ্যাঁ, হরিণ, তারপরে এখানে আপনার কি বন্য শকুন, হনুমান, বানর, তারপরে এখানে উল্লুক, সাজারু, বনরুই, ধনেশ এবং মথুরা, এগুলো আমাদের এখানে দেওয়া টিয়া মিয়া। কিন্তু আমাদের কিন্তু সিংহ কিন্তু এখানে নেই। তার মানে আপনার এখানে সিংহ নেই কোথায়, এখানে আমাদের চিরহরিষের সিংহ নেই এখানে, কোথায় নেই, সিংহ নেই, সিংহ নেই কিন্তু, বুঝছেন ব্যাপারটা। এটা পরীক্ষা আসতে পারে এখানে যে আমাদের এখানে চিরহরিষ মানে ক্রান্তীয় চিরহরিষ বৃক্ষের মানে কি নেই বলতে, মানে সিংহ নেই এখানে। বাঘ কিন্তু আছে, চিতাবাঘ কিন্তু আছে তাই না, কিন্তু আমাদের কি নেই, সিংহ নেই। ক্লিয়ার। এরপর আমরা আরেকটা পড়বো এখানে আপনার যে ক্রান্তীয় পতনশীল, মানে যেগুলো ভূমি সমতল আর কি, যে বনগুলো, শালবন যেটা মেইন আর কি, কিন্তু শালবন। ওকে, এটা শালবন বলা হবে এখানে, একটা শালবন আর একটা হচ্ছে আমাদের কি পাহাড়ি বন এখানে। তো শালবন দেখতে চাইলে আমাদের এই অঞ্চল রংপুরে যাবেন, দেখবেন যে শুধু শালবন দিয়ে ভরা। এটি মূলত ময়মনসিংহ, টাঙ্গাইল অঞ্চলের মধুপুরগড় এবং কি গাজীপুর, তারপর এখানে জেলার কি ভাওয়ালগড় এখানে, তারপরে কুমিল্লার লালমাই এবং রংপুর দিনাজপুরের বরেন্দ্র ভূমি এখানে এলাকা। ওকে, তার মানে রংপুরের দিনাজপুরের কোথায় এখানে বরেন্দ্র ভূমি, কুমিল্লা হচ্ছে লালমাই, গাজীপুর জেলার কি ভাওয়ালগড় এখানে, গাজীপুরে ভাওয়ালগড়, আর ময়মনসিংহ টাঙ্গাইল হচ্ছে কি মধুপুরগড় এখানে, বুঝছেন। মানে গড় অঞ্চল যেগুলো আছে এখানে, এগুলোতে আমাদের শালবন মানে মেইনলি আর কি হয়। আমরা 19 ওই বিষয়গুলো পড়ছিলাম যে আমাদের এখানে
টাঙ্গাইল এবং ময়মনসিংহে কি আছে, মধুপুর আছে এখানে, তাই না? গাজীপুরে কি আছে, ভাওয়ালগড় আছে। কুমিল্লাতে লালমাইগড় আছে। তারপর এখানে রংপুর দিনাজপুরে কি আছে, বরেন্দ্রগড় আছে এখানে। ওকে, যাই হোক, আমাদের এই বনের মূল প্রজাতি হচ্ছে শাল, যা অন্য অনেকে গাজারি নামে চেনে এখানে। তাহলে শাল হচ্ছে আমাদের বড় বৃক্ষ আর কি, দেখবেন যে শালবন নাম অনুসারে হয়েছে এখানে শালবন, মানে শাল বৃক্ষ আর কি। ওকে, এটা আমাদের এখানে অনেকে গজারি নামে চেনে এখানে। ওকে, এই সূক্ষ্ম মৌসুমে আমাদের এখানে অর্থাৎ ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের দিকে এই শাল গাছের আমাদের পাতা ঝরে যায় এখানে, এবং তখন একে কি বলে, পত্রঝরা বন বলা হয়। তার মানে আপনার এখানে যে শালবন যে বনটা আছে এটাকে পত্রঝরা বন বলা হয়। কি বলে এখানে, পত্রঝরা বন এখানে। ওকে, পত্র ঝরা বন। তাহলে পত্রঝরা বন আমরা কাকে বলবো এখানে, আপনার শালবনকে পত্রঝরা। কারণ কি, এটা আমাদের এখানে সূক্ষ্ম মৌসুমে আমাদের এই বনের পাতাগুলো কি হয়, এখানে ঝরে পড়ে, এখানে কি পড়ে, ঝরে পড়ে। আর এই কারণে আমরা এটাকে কি বলি এখানে, যে আপনার পত্রঝরা বন বলে। এলে পরীক্ষা আসে যে পত্রঝরা বন কোনটি, শালবনটাই পত্রঝরা বন বা ক্রান্তীয় পতনশীল বৃক্ষের বনভূমি যেটা এখানে। ওকে, আচ্ছা। তো এরপরে আমরা যেটা দেখবো, দেখুন আপনার এখানে আমরা যে বৃক্ষগুলো পড়লাম এখানে, এই বৃক্ষগুলো বাদ দিয়ে যেগুলো থাকবে সেগুলো আমাদের এখানে আর কি। যেমন আহ হরিতকি, তারপর এখানে ছাতিম, কুরসি, করাই, বাহেরা, কাঁঠাল, শিমুক, এগুলো অর্জুন, এগুলো মানে এই বনে পাওয়া যায় এখানে। তো একটা মুখস্থ করবো তাহলেই হবে। এখন আমাদের শাল বৃক্ষ কেন বিখ্যাত এখানে, কারণ মেইনলি আমাদের বৈদ্যুতিক খুঁটি ব্যবহার করার জন্য, মানে খুঁটি তৈরির জন্য আমাদের কি শাল বৃক্ষ আমাদের তৈরি হয় এখানে। ওকে, বা আমাদের শাল বৃক্ষ ব্যবহৃত হয় এখানে। তার মানে বৈদ্যুতিক তারের খুঁটির জন্য আমাদের এটা ব্যবহৃত হয়। তো শাল বৃক্ষ আমাদের কেন ইউজ হয় এখানে বলুন তো এখানে, এটা আপনার এখানে শাল বৃক্ষ মেইনলি কি জন্য এখানে, এই যে শাল বৃক্ষ পড়বেন, এই আপনার বৈদ্যুতিক তারের খুঁটি হিসেবে ব্যবহৃত হয় এখানে, বৈদ্যুতিক তারের খুঁটি এখানে। এবং ছাতিম, এটা আমাদের টেক্সটাইল মিলে যায় এখানে, কোথায় যায়, টেক্সটাইল মিলে যায় এখানে। এবং কুরসি, ছাতার বাট, মানে ছাতার দেখবেন না এগুলো বাট আছে না এখানে, যে কাঠের যেগুলো আর কি, মানে মোটামুটি মনে হয় কাঠের, কিন্তু কাঠের না ওগুলা। ওকে, তারপর এখানে ছাতিম থালি কি হচ্ছে এখানে, টেক্সটাইল। হ্যাঁ, তারপর এখানে কি কুরসি, কি ছাতার, ছাতার হচ্ছে বাট তৈরিতে ব্যবহৃত হয়। ওকে, তো এখানে বলছে যে মেসোবাগ বা বনরুই এক ধরনের কি বলছে এখানে, মেসোবাগ বা বনরুই এক ধরনের কি, মানে পিপিলি কাভুর চতুষ্প্রাণী বাস করে। তবে বানর, শিয়াল, এগুলো আমাদের উল্লেখযোগ্য। যাক, আমাদের এখানে এটা লাগবে এখানে, যে আপনার পিপিলিকা ভুক চতুষ্প্রাণী কোনগুলো এখানে। এই পিপিলিকা ভুক চতুষ্প্রাণী হচ্ছে আমাদের কি এখানে, আপনার মেসোভাগ এবং কি আমাদের বনরুই। তো পিপিলিকা ভুক চতুষ্পদ প্রাণী হচ্ছে আমাদের কোনগুলো, মেসোবাগ এবং কি বনরুই এখানে। এটা পরীক্ষা লাগবে এখানে। এরপর আমরা জাস্ট একটু এই যে প্রাকৃতিক যে ম্যানগ্রোভ যেটা আছে সুন্দরবন, এটা জাস্ট একটু পড়বো আমরা এখানে। ওকে, পড়ে মোটামুটি শেষ করবো। এই ম্যানগ্রোভ বন আমরা কাকে বলবো, দেখুন যে বনগুলো আমাদের জোয়ার ভাটার মাধ্যমে সৃষ্টি হয় এখানে, মেইন কথা কি বললাম এখানে, জোয়ার ভাটা। তো জোয়ার ভাটা তো বোঝেন, একবার জোয়ার আসলে কি পানি দ্বারা ভরে যায়, ভাটা হলে কি নেমে যায় এখানে। তো যে বন জোয়ার ভাটার পানিতে প্লাবিত হয়, আবার ভাটার পানিতে কি আমাদের এখানে শুকিয়ে যায় এখানে, তাকে জোয়ার ভাটা বন বা আমাদের কি এখানে যে আপনার ম্যানগ্রোভ বলা এখানে। তো ম্যানগ্রোভ বন জোয়ার ভাটার আমাদের কি, আমাদের এখানে লবণাক্ত সমতল ভূমি। তার মানে জোয়ার ভাটার কারণে আমাদের কি এখানে লবণাক্ত সমতল ভূমি। তার মানে ম্যানগ্রোভ বনগুলো আমাদের কি এখানে লবণাক্ত হয় এখানে, কি এখানে লবণাক্ত। ওকে, আচ্ছা, দেখবেন যে আপনার খুলনার যে অঞ্চলটা এখানে আমাদের জোয়ার ভাটার জন্য বিখ্যাত, সুন্দরবন, এখানে জোয়ার ভাটার কারণে কিন্তু হয়। তো এই জায়গাটা কিন্তু অনেক লবণাক্ত পানি এখানে। এই ধরনের বনের উদ্ভিদ হচ্ছে শ্বাসমূল থাকে। তার মানে এই ধরনের যেগুলোতে আমাদের জোয়ার ভাটা ঘটে সেগুলো কি হয়, শ্বাসমূল থাকে না, কি থাকে, শ্বাসমূল থাকে। এবং আমাদের পৃথিবীর বৃহত্তম জোয়ার ভাটা তো বনভূমি হচ্ছে সুন্দরবন। তার মানে পৃথিবীর সবচেয়ে বড় বন হচ্ছে আমাদের সুন্দরবন, এটা জোয়ার ভাটা বন আর কি। ওকে, এবং চকরিয়া সুন্দরবন কক্সবাজার জেলায়, চকরিয়া সুন্দরবন কক্সবাজার জেলার মাতারিমুহুরী নদীর মোহনায় অবস্থিত। এর বদ্বীপ ম্যানগ্রোভ এখানে। তার মানে চকরিয়া সুন্দরবন, মানে সুন্দরবন যেটা আমাদের, সুন্দরবন মানে আমাদের খুলনাতে যেমন না, যেটা আমাদের চকরিয়া সুন্দরবন, এটা আমাদের কক্সবাজার জেলায় অবস্থিত। ওকে, মাতার মুহুরী নদীর মোহনায় অবস্থিত এখানে। ওকে, তো চকরিয়া সুন্দরবন কোথায় অবস্থিত, আপনার এখানে মাতার মুহুরী নদীর মোহনায় অবস্থিত। এটা কি বদ্বীপ ম্যানগ্রোভ এখানে। ক্লিয়ার ব্যাপারটা? তো আমরা সুন্দরবন বিষয়ে আরো নেক্সট দিন আলোচনা করবো ইনশাল্লাহ। আমরা আজকে যাচ্ছি না, আমরা নেক্সট দিন গ্রাফটা দেখবো, দেখে আলোচনা করবো। কিন্তু আজকে আমরা কিছু এমসিকিউ সলভ করবো যেগুলো আমরা পড়লাম এখানে। যেমন অঞ্চল হিসাবে বাংলাদেশের বৃহত্তম বনভূমি হচ্ছে কোথায় বলুন তো আপনার এখানে, আপনার এখানে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম। ক্লিয়ার? বৃহত্তম বনভূমি হচ্ছে আমাদের কি এখানে, পার্বত্য চট্টগ্রাম এখানে বনভূমি। একক হিসাবে বাংলাদেশের বৃহত্তম বনভূমি কোনটা এখানে, এটা আমাদের এখানে সুন্দরবন একক হিসাবে এখানে। আবার এখানে আহ, নিচের কোন বনটি সর্ববৃহত্তম এখানে, এটা আমাদের এখানে সুন্দরবন। সুন্দরবন আমাদের এখানে সবচেয়ে বড়। দেশের কোন অঞ্চলকে চিরহরিশ বলা, এখানে চিরহরিশ আমাদের পার্বত্য অঞ্চল এখানে, পার্বত্য বন অঞ্চল এখানে। তার মানে এখানে এটা আপনার গ নম্বর অ্যান্সার। চিরহরিশ বৃক্ষের বনভূমি নিচের কোন জেলায় দেখা যায় এখানে, চিরহরিশ মানে আমাদের কি এখানে
বান্দরবন মানে অর্থাৎ পাহাড়ি অঞ্চল, এখানে কোথায় পাহাড়ি অঞ্চলে দেখা যায়। ওকে, চট্টগ্রাম অঞ্চলের পাহাড়ি বন প্রাকৃতিক বনের প্রধান বৃক্ষ হচ্ছে আমাদের এখানে গর্জন, এখানে গর্জন। ওকে, এটা পড়তে হবে। সেগুনও কিন্তু আছে, কিন্তু গর্জনটা আমাদের মেইন। এখানে আমি বলছিলাম যে গর্জন পড়তে হবে। তিনটা তিনটা তো আপনাকে বৃক্ষের নাম বলছিলাম, গর্জন, ময়না এবং তেলছুট। এটা মনে রাখবেন যে গর্জন, ময়না এবং হচ্ছে তেলছুট এখানে। ওকে, তেকাতেল ল তেলছুট। বাংলাদেশের দীর্ঘতম গাছের নাম হচ্ছে বইলাম, এখানে এটা 100 মিটার উচ্চতায়। কত মিটার এখানে? 100 মিটার। আর আমাদের এখানে প্রাথমিক বিদ্যালয় আছে, দেখুন সাব রেজিস্টার আছে এখানে। ট্রেনের স্লিপার হিসেবে ব্যবহৃত হয় এখানে, ট্রেনের স্লিপার হিসেবে আমাদের গর্জনটা ইউজ হয় এখানে। হ্যাঁ, ট্রেনে দেখবেন না মাঝে মাঝে আমাদের এখানে কাঠের থাকে, এগুলো আমাদের গর্জন কাঠের এখানে করা হয়। তো পার্বত্য চট্টগ্রামের বন কোন ধরনের হরিণ পাওয়া যায় এখানে, এটা আমাদের একটু আমরা পড়িনি। এটা অ্যাকচুয়ালি আমাদের এখানে আপনার এখানে সাম্বার ডিয়ারও পাওয়া যায়, আবার বার্কিং ডিয়ারও পাওয়া যায়। এটা আমাদের এখানে পরবর্তী হাতে আছে। এটা আমাদের একটু ওই যে পার্বত্য চট্টগ্রামের যে বিষয়গুলো আছে এখানে, ওখানে আমাদের বিষয়টা বলা আছে। মধুপুর বনকে কি ধরনের বন বলে এখানে? মধুপুর। আচ্ছা, মধুপুর বন আমি কি বললাম বলতো আপনার এখানে? মধুপুর কোথাকার এখানে? ময়মনসিংহ এবং টাঙ্গাইল হচ্ছে মধুপুর, ময়মনসিংহের মধুপুর। ওকে, তাহলে আমাদের এই মধুপুরটা হচ্ছে শালবন এখানে। চিরহরিশ না পত্রছড়া? অবশ্যই পত্রছড়া, কারণ এই পত্রছড়া আরেক নাম শালবন এখানে, শালবন। ক্লিয়ার? বাংলাদেশের কোন বনভূমি শাল বৃক্ষের জন্য বিখ্যাত এখানে? এটা আপনার এখানে ভাওয়াল মধুপুর বনভূমি এখানে। ওকে, এখানে আরো বললাম না আপনাকে এখানে যে টাঙ্গাইল, ময়মনসিংহ টাঙ্গাইলের কি মধুপুর, গাজীপুরের ভাওয়াল, কুমিল্লার লালমাই, রংপুর হচ্ছে কি বরেন্দ্র। বনরুই, এই বনরুই হচ্ছে আমাদের এক ধরনের কি পিপিলিকা ভুক্ত কি চতুষ্পদ প্রাণী। এখানে এটা পড়লাম আমরা এখানে যে বনরুই পড়লাম, আর একটা কি বললাম যেন এখানে মনে আছে কি আপনার? যে আমরা এখানে বনরুই পড়লাম, আর একটা কি মেসোবাগ এখানে। ওকে, মেসোবাগ এবং বনরুই, এখানে মেসোবাগ হতে পারে এখানে, মেসো এখানে মেসোবাগ। ক্লিয়ার? আর সোয়াইম ফরেস্ট আমরা পরের দিন পড়বো ইনশাল্লাহ, কারণ আমাদের এখানে আজকে এই পর্যন্ত থাক, কারণ বেশি বড় ভিডিও বানা যাবে না। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।